আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আইফোন নিয়ে কথা বলবো। আইফোন আসলে আমরা অ্যান্ড্রয়েড থেকে আইফোনের দিকে সুইচ করি, বা আমি যদি অ্যাজ এ নিউ ইউজার আইফোনে খুব শখ করে আইফোন কিনেছি, যে সবাই আইফোন ইউজ করছে, স্ট্যাটাসের ব্যাপার আছে, ভালো ক্যামেরার সেট আমার দরকার, বা আমি আসলে আইফোন সম্বন্ধে কিছুই জানি না। সব কিছু মিলেই আমি একটা জিনিস দাঁড় করাতে চাচ্ছি যে আসলে আইফোন কিনলে আমরা কী ধরনের প্রবলেম বা কী ধরনের সুবিধা করতে যাচ্ছি অ্যাজ এ নিউ ইউজার, অথবা সুইচ যারা করতে যাচ্ছে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে, তাদের জন্য আসলে কি কি সুবিধা এবং অসুবিধা থাকছে সেটা নিয়ে আজকের আলোচনা। সো লেটস স্টার্ট। আমি যে অ্যাপেল আইডির ব্যাপারে, যখন আপনি একটা আইফোন কিনবেন তখন প্রথম যে জিনিসটা আপনার দরকার হবে সেটা হচ্ছে অ্যাপেল আইডি। এবং সবচেয়ে প্রবলেমেটিক জিনিস হচ্ছে যে অ্যাপেল আইডিটা আমাদের বাংলাদেশের অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে পেমেন্ট মেথড যদি আমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দেওয়া হয় তাহলে অ্যাপেল আইডি ওপেন করা যায় না। যদিও একটা সাম এক্সটেন্ট পর্যন্ত আপনি আপনার নাম এবং আপনার অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিতে পারবেন, বাট যখনই পেমেন্টের অপশনটা আসবে তখন বাংলাদেশ আর অ্যাকসেপ্টেবল না, তখন ইন্ডিয়া আছে এবং রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আছে। সো এখানে আমাদের একটা প্রবলেম প্রথমেই আমরা পড়বো আইফোন কেনার পরে। তো নর্মালি আপনার বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্কে অনেকগুলি দোকান আছে যারা অ্যাপেল আইডি সেল করে 200 টাকা, 250 টাকা, আগে 50 টাকা, 100 টাকা ছিল। এখন তারা যেটা করবে যে প্রথমে আপনার ইমেল নাম্বারটা দিয়ে একটা অ্যাপেল আইডি বানিয়ে দিবে। যেমন এখানে আমার একটা অ্যাপেল আইডি আমি বানিয়েছি, এটা আমার জন্য, যে এই অ্যাপেল আইডির আন্ডারে আমার আইক্লাউড আছে, মিডিয়া, আমি কী পারচেস করেছি বা কী সফটওয়্যার পারচেস করেছি, তারপরে ফাইন্ড মাই মোবাইল, যদি মোবাইলটি হারিয়ে যায় তাহলে আরেকটা অ্যাপেল ডিভাইস থেকে, বা মোবাইলটি যদি কোথাও আমি রেখে চলে আসি আরেকটা অ্যাপেল ডিভাইস থেকে দেখতে পারবো। তো যেটা হচ্ছে যে অ্যাপেল আইডিটার মধ্যে আমার নেম, ফোন নাম্বার, ইমেল সব থাকবে, আমার পাসওয়ার্ড, সিকিউরিটি, পেমেন্ট সব কিছুই আমার ডিটেলস এটার মধ্যে থাকবে। তো যেটা হচ্ছে যে আমরা যদি বসুন্ধরা সিটি থেকে অ্যাপেল আইডিটাকে ক্রিয়েট করে এবং যেন অ্যাপ ডাউনলোড করতে পারি, সে অবস্থায় আনতে পারি, তাহলেই আমরা অ্যাপগুলো ডাউনলোড করতে পারবো। কারণ অ্যাপেলের দুইটা সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট হচ্ছে, একটা হচ্ছে ক্যামেরা, খুব ভালো ছবি উঠে, খুব ভালো ভিডিও করা যায়। আরেকটি পার্ট হচ্ছে যে এত ফ্রি সফটওয়্যার, ফ্রি গেমস, এত কিছু আছে যে আসলে সবাই অ্যাপেলের দিকে ঝুঁকে যাচ্ছে, যে অ্যাপেল স্টোরটা অনেক রিচ। সো অ্যাপেল আইডিটা ক্রিয়েট হওয়ার পরে যখন অ্যাপেল আইডিটাকে সফটওয়্যার ডাউনলোড করার জন্য অ্যাক্টিভেট করতে হবে, তখন নর্মালি আপনার বসুন্ধরা সিটি বা যমুনাতে গেলে ওরা যেটা করে সেটা হচ্ছে যে তারা একটা ফেক অ্যাড্রেস সার্চ করে অ্যাপেল আইডির জন্য। অনলাইনে গুগলে লিখে সার্চ দিলেই মেক্সিকোর ফেক অ্যাড্রেস পাওয়া যায়। তো ওইখান থেকে আপনার ফেক অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার এগুলো দেওয়ার পরে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের যে অপশনটা, ওইখানে ডোন্ট হ্যাভ বা নট রিকোয়ার্ড এরকম একটা অপশনের মধ্যে ক্লিক করার একটা অপশন চলে আসে। তখন তারা সেটাকে ক্লিক করে বের হয়ে যায় এবং আপনার অ্যাপেল আইডিটা তখন অ্যাপেল স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করার জন্য রেডি হয়ে যায়। কিন্তু সেটা হচ্ছে অনলি ফ্রি সফটওয়্যারস। কিন্তু যেই সফটওয়্যারগুলো পারচেস করতে হবে সেটা দুইটাভাবে করা যায়। একটা হচ্ছে আইদার আপনাকে গিফট কার্ডগুলো কিনতে হবে, অ্যাপেলের $100, $50 বিভিন্ন প্রাইসের গিফট কার্ড আছে, সিঙ্গাপুরের মার্কেটের জন্য আছে, ইউএস মার্কেটের জন্য আছে। এটা বুঝে কিনতে হবে যে আপনার অ্যাপেল আইডিটা যেটা ক্রিয়েট হলো সেটা কোথাকার। আপনি যদি সিঙ্গাপুরের গিফট কার্ডগুলো কিনে এনে অ্যাপ্লাই করার চেষ্টা করেন তখন সেটা কাজ করবে না। এবং সেকেন্ড অপশন হচ্ছে কারো যদি অ্যাপেল আইডিটা থেকে পেমেন্ট অপশন থাকে, লাইক কারো যদি ফরেন কান্ট্রিতে ব্যাংকের অ্যাকাউন্ট থাকে এবং সেটা দিয়ে সে যদি অ্যাপেল আইডি খুলে থাকে তার সেখানকার ফরেন অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে, তাহলে সে যে কোনো সফটওয়্যার পারচেস করতে পারে। তো সে ইচ্ছা করলে তার পেইড সফটওয়্যার যেগুলো আছে সেটা সে আপনার মোবাইলে লগ ইন করে, অ্যাপেল আইডিতে লগ ইন করে আপনাকে কিনে দিতে পারে, বা তার কিনা যে সফটওয়্যারগুলো সেগুলো আবার নামিয়ে দিতে পারে আপনার মোবাইলে। এবং থার্ড যে অপশনটা আছে সেটা হলো যে সে আপনাকে যদি ফ্যামিলি শেয়ারের মধ্যে নেয় তাহলে তার পারচেস করা যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আপনি নামাতে পারবেন। পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ডেটা সিঙ্ক করা। যেমন মনে করেন যে আমার কন্ট্যাক্টসগুলো রয়ে গেছে অ্যান্ড্রয়েডে, তারপর আমার ছবিগুলো রয়ে গেছে অ্যান্ড্রয়েডে, তারপর এরকমভাবে অনেক ইনফরমেশন আছে যেটা আমি আসলে অ্যান্ড্রয়েড থেকে অ্যাপেলে নিয়ে আসতে চাই। তো নর্মালি যখন আমরা একটা অ্যাপেল আইডি ক্রিয়েট করি তারপরে থেকে আমরা যতগুলা আমাদের কন্ট্যাক্টসগুলো এন্ট্রি দিই, সেই কন্ট্যাক্টসগুলো আস্তে আস্তে এই অ্যাপেল আইডিতে জমতে থাকে। এবং যখন আপনি অ্যান্ড্রয়েড থেকে সেই কন্ট্যাক্টসগুলো আনতে চান, লাইক মনে করেন আপনার একটা জিমেল অ্যাকাউন্ট আছে, ওই জিমেল অ্যাকাউন্টে আপনি সব কন্ট্যাক্টসগুলো ব্যাকআপ করে রেখেছেন, সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে আরেক ইমেল
অ্যাকাউন্টে যখন আপনি ঢুকাবেন যে আপনার কী কী ইমেল থেকে আপনি ইমেলগুলো দেখতে চান, যেমন আমি আপনাদেরকে দেখাই যে এখানে কন্ট্যাক্টসের আন্ডারে তারা এখন বর্তমানে মেলগুলোকে রেখেছে। নতুন যেই আপনার iOS-টা তারা দিয়েছে iOS 14, এটার মধ্যে কন্ট্যাক্টসের আন্ডারে আপনার সব ইমেলগুলো থাকে। তো এখানে যখনই আমি একটা ইমেলের মধ্যে যাব, সেই ইমেলের মধ্যে আমাকে অপশন দিবে মেইল, কন্ট্যাক্টস, ক্যালেন্ডার, নোটস। তুমি এগুলোর মধ্যে কোনটা সিঙ্ক করতে চাও। এই ইমেলের আমি যখন আইফোনে এন্ট্রি দিব বা এই সেম ইমেলটা যখন অন্য অ্যান্ড্রয়েডের মোবাইলে ইউজ হবে, তখন সেখানে যদি কোনো কন্ট্যাক্টস এন্ট্রি দেওয়া হয় সেটা আইফোনে চলে আসবে। এবং আইফোনে যদি আপনি কন্ট্যাক্টসটাকে অ্যাক্টিভ করে রাখেন, তখন আপনি যদি কোনো একটা কন্ট্যাক্টস এখানে এন্ট্রি দেন, তখন সেই কন্ট্যাক্টসটা আবার অ্যান্ড্রয়েডে চলে যাবে। সো এই অপশনটা অ্যাপেল আপনাকে অ্যালাউ করছে যে আপনি যদি দুইটা মোবাইল ইউজ করেন, লাইক আমি নর্মালি একটা আইফোন এবং একটা অ্যান্ড্রয়েড ইউজ করে থাকি, তো আমার এই কন্ট্যাক্টস নিয়ে কোনো ঝামেলা হয় না, বিকজ আমি সেম ইমেলটা এখানে এন্ট্রি দিয়ে রেখেছি। এবং এই এন্ট্রি দেওয়ার কারণে যখনই আমি যে কোনো একটা নাম্বার আইফোনে এন্ট্রি দিই, তখন সেটা আমার অ্যান্ড্রয়েডে চলে যাচ্ছে, আবার অ্যান্ড্রয়েডে যখন এন্ট্রি দিচ্ছি তখন সেটা আইফোনে চলে আসছে। এবং নর্মালি ছবি এগুলো আইফোনে আনতে হলে আপনি ভাইবার, হোয়াটসঅ্যাপ এগুলোর মাধ্যমে ট্রান্সফার করে আনতে পারেন, বা শেয়ার ইট সফটওয়্যারটি ইউজ করা যেতে পারে, এটার মাধ্যমে আপনি ছবিগুলি ট্রান্সফার করে আনতে পারেন। কিন্তু যখন আপনি আইফোনে এই ছবি তোলা শুরু করলেন, ভিডিও করা শুরু করলেন, আপনার আইফোনটির বয়স 2-2.5 বছর হয়ে গেছে, আমরা একটা জিনিস জানি যে আমরা যেই অ্যাপেল আইডিটা ইউজ করছি, এটাতে আইক্লাউড মানে অ্যাপেল আমাদেরকে মাত্র 5 GB স্পেস দিচ্ছে ম্যাক্সিমাম। এটার উপরে যদি আমাকে নিতে হয়, আমাকে প্রতি মাসে অ্যাপেলকে একটা পেমেন্ট করতে হবে। সেটার জন্য আবার একটা অ্যাকাউন্ট লাগবে, বা কিছু গিফট কার্ড পাওয়া যায় অ্যাপেলের, সেই গিফট কার্ডগুলো যদি আপনি আপনার অ্যাপেল আইডিতে ভরে রাখেন, তাহলে ওইখান থেকে কেটে যাবে। তো এভাবে করে আপনি চাইলে 50 GB বা 100 GB বা 200 GB স্পেস নিতে পারেন, এবং আপনার যত ছবি, ভিডিও, কন্ট্যাক্টস, নোটস আপনি যা কিছু করবেন সব কিছু আপনার আইক্লাউডে জমে থাকবে। কোনো কারণে আপনার মোবাইলটি যদি নষ্ট হয়ে যায়, তখন আপনি যখনই আইফোন নেবেন এবং আইক্লাউডের এই ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি দিবেন, তখনই আপনার সব ফোন নাম্বারগুলো, আপনার নোটসগুলো এবং আপনার যে ছবিগুলো সব আবার নতুন মোবাইলে চলে আসবে, বিকজ এটা আপনার আইক্লাউডে উঠিয়ে নিয়েছে। অ্যাপল তার আইক্লাউডে আপনাকে স্পেস দিয়েছে, এবং এটা ইন্টারনেটের মাধ্যমে এটা চলে গেছে অ্যাপেল আইক্লাউডে। এবং এই আইক্লাউড আপনি যখন একটা আইপ্যাড কিনলেন, ওই সেম অ্যাপেল আইডিটা দিলেন, সাথে সাথে দেখা যাবে যে ওই আইপ্যাডের মধ্যে সেম আপনি নোটসগুলো পেয়ে গেছেন, আপনি ছবিগুলো চলে এসেছে, যেহেতু আপনি আইক্লাউডের স্পেস আপনার কিনা আছে। আর যদি না কিনা থাকে, আপনার 2-2.5 বছর মানে ইউজ করে থাকেন আইফোনটিকে, এখন আপনার এত ছবি জমে গেছে, এখন আপনি আপগ্রেড করতে চাচ্ছেন আপনার আইফোন, লাইক আপনার 11 Pro Max আছে, আপনি 12 Pro Max-এ যেতে চাচ্ছেন, তখন আপনাকে কী করতে হবে? তখন আপনাকে ম্যাকবুকে বলেন বা নর্মাল উইন্ডোজ ল্যাপটপে বলেন, আইটিউন নামে একটা সফটওয়্যার আছে, যেটা অ্যাপেলে ফ্রি ডাউনলোড করা যায়। ওখান থেকে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে, এবং আপনার ছবিগুলো, কন্ট্যাক্টসগুলো, নোটসগুলো সব যখন সিঙ্ক করবেন, তখন পুরোটাই ব্যাকআপ হয়ে ওই কম্পিউটারে চলে যাবে। নর্মালি এখন বিগ সার যেটা আইম্যাকে চলছে, এটাতে আইটিউন ডাউনলোড করতে হয় না, আপনি কানেক্ট করার সাথে সাথে প্লাগ অ্যান্ড প্লে আইটিউন স্টার্ট হয় এবং অটো সিঙ্ক স্টার্ট হয়, এবং সেই পারমিশনগুলো চায় যে কী করতে চায় আপনার আইটিউন। সো এখানে যেটা হচ্ছে যে আপনার মোবাইলের আইফোনের মধ্যে যে ডেটাগুলো আছে, এটাকে যদি আপনি ব্যাকআপ করে রাখতে চান, যেহেতু আপনার আইক্লাউডের স্পেস কিনা একটা ইজি জিনিস না, আপনার ফরেন অ্যাকাউন্ট নেই, আপনার ফরেন ব্যাংকে কোনো অ্যাকাউন্ট না থাকার কারণে, বা আপনি কোনোভাবে এটা পারছেন না করতে, তখন আপনাকে টোটাল জিনিসটাকে আপনার ম্যাকবুক বা আপনার উইন্ডোজ ল্যাপটপে এটাকে টোটালি ব্যাকআপ করতে হবে। এবং এই ব্যাকআপটা যখন নর্মালি এগুলো অনেক বড় হয়, 80 জিবির হয়, 100 জিবির হয়, এই পুরো জায়গাটা নিয়ে ওই ব্যাকআপটা বসে থাকবে। এবং আপনি যখন নতুন আইফোনটি কিনবেন এবং আইটিউনের সাথে কানেক্ট করবেন, ম্যাকবুকে বলেন বা উইন্ডোজে বলেন, তখন তারা জিজ্ঞেস করবে যে এই আইফোনটিকে তুমি কি নিউ আইফোন হিসেবে স্টার্ট করতে চাও, নাকি এটাকে তোমার যে লাস্ট যে ব্যাকআপটা করেছিলা, লাইক এপ্রিলের 4 এপ্রিলে তুমি যে ব্যাকআপটা করেছিলে, সেটাকে তুমি আবার এটার মধ্যে নিয়ে আসতে চাও। তখন আপনি সেটাকে ক্লিক করে দিলে পুরো জিনিসটাই আপনার নতুন আইফোনের মধ্যে চলে আসবে। আপনার এসএমএসগুলো, আপনার নোটসগুলো, আপনার ছবিগুলো, আপনার সব যাবতীয় ইনফরমেশনগুলো সবগুলোই চলে আসবে। এখানে একটা জিনিস বলে রাখি যে আমাদের ফোনের মধ্যে আমরা যে হোয়াটসঅ্যাপ এবং ভাইবার ইউজ করি, আপনি যখন অ্যান্ড্রয়েড থেকে আইফোনে আসবেন, তখন এই দুইটা আপনি অ্যান্ড্রয়েডে যে ব্যাকআপটা করেছেন সেটা আইফোনে পাবেন না। এবং আইফোন থেকে যখন আপনি অ্যান্ড্রয়েডে চলে যাবেন, তখনও আপনার এই হোয়াটসঅ্যাপ এবং ভাইবার এই দুটার যে ব্যাকআপ, এটা আবার অ্যান্ড্রয়েডে পাবেন না।
ওইটা আপনি কোনোভাবে রিভাইভ করা পসিবল না, কারণ এই হোয়াটসঅ্যাপ এবং ভাইবারকে আইক্লাউডের মধ্যে তারা ব্যাকআপটা করে। যখন আপনি সফটওয়্যারের ভিতরে যাবেন এবং ব্যাকআপটাকে অন করবেন, তখন তারা দেখবেন যে এটা আইক্লাউডে, মানে আপনি অ্যাপেলের আইডি যেটা নিয়েছেন সেটার জন্য আপনাকে 5 GB যে স্পেসটা দিয়েছে সেখানে ব্যাকআপ করছে। তো মোস্ট অফ দ্য টাইম যারা আইফোন ইউজ করে, যারা আপনার আইক্লাউডে ব্যাকআপ করতে পারছে না, তারা হয় আপনার কম্পিউটারে কয়েকদিন পর পর ব্যাকআপ করে, বা যেটা করে যে ভিডিওগুলো হয়তো বা আপনার ভাইবার বা হোয়াটসঅ্যাপ থেকে ব্যাকআপ করে না, অনলি টেক্সট মেসেজ এবং যে ছবিগুলো আসে সেইগুলো ব্যাকআপ করে রাখে। বিকজ হোয়াটসঅ্যাপ এবং ভাইবার এখন সবাই বিজনেস পারপাসে ইউজ করে থাকে। এটা থেকে বাঁচার জন্য হোয়াটসঅ্যাপ এবং ভাইবারের এই যে প্রবলেমটা হয় যে আপনি ব্যাকআপ করলে ব্যাকআপটা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে আনা যায় না, আইফোন থেকে অ্যান্ড্রয়েডে নিয়ে যাওয়া যায় না, এটার জন্য আরেকটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে টেলিগ্রাম। টেলিগ্রামে আপনি যত ছবি পাঠাবেন, যত ভিডিও পাঠাবেন, তাদের নিজেদের সার্ভারে সেভ করে থাকে আপনার যে নাম্বারটি আইফোনে ইউজ করছেন সেই নাম্বারে। যখন সেই সিমটা আপনি অ্যান্ড্রয়েডে ইউজ করবেন, তখন কী হবে, তখন ছবিগুলো, সেই আপনার কনভারসেশনগুলো, যতগুলো ফোল্ডার আপনি করেছেন, যতগুলো ফ্রেন্ডের সাথে আপনি চ্যাট করেছেন, পুরো জিনিসটা আপনি আবার ফেরত পাবেন। টেলিগ্রাম সফটওয়্যারটি যারা আইফোন এবং অ্যান্ড্রয়েড দুইটা সেট একসাথে ইউজ করে তাদের জন্য খুবই হ্যান্ডি, দুটাতে সেম জিনিস পেয়ে যাবে। ফোনের কিছু প্রবলেম আমরা উল্লেখ করলাম এবং কিছু সুবিধার কথা বললাম, এবং যেটা বলছি যে তারপরে যেটা আমরা বলতে পারি যে আইফোনে আসলে আপনি এক্সট্রা কী পাচ্ছেন। আইফোনে আসলে আপনি এক্সট্রা পাবেন যে আইফোন টু আইফোন আপনি মেসেজ, মানে ইন্টারনেটে আপনি আইফোন থেকে আইফোনে মেসেজ করতে পারবেন। এটাতে ছবিও পাঠানো যায়, অলমোস্ট ভাইবার হোয়াটসঅ্যাপের মতোই। এবং আইফোন টু আইফোন আপনি ভিডিও কল করতে পারবেন এবং অডিও কলও করতে পারবেন। এটাকে আইফোনকে ফেস টাইম অডিও এবং ফেস টাইম ভিডিও বলে থাকে, এবং এটার জন্য ডেডিকেটেড ফোল্ডার রয়েছে আইফোনের। যেমন এই যে ফেস টাইম যেটা দেখা যাচ্ছে, এটার মধ্যে আমি এখানে যে আপনার একটা ইমেল নাম্বার, আরেকজনের ইমেল নাম্বার থাকলেই, মানে অ্যাপেল আইডি থাকলেই তাকে আপনি ডাইরেক্ট কল করে দিতে পারেন। ফেস টাইম থেকে অডিও বা ভিডিও যে কোনো কল করতে পারেন। এবং এই মেসেজে আপনি ঢুকে যে কোনো মেসেজ আপনি সেন্ড করতে পারেন যাদের অ্যাপেল বা আইফোন ইউজ করছে, এবং যেই অ্যাপেল আইডিটা কেউ অন্য আপনার কোনো ফ্রেন্ড যেটা আইপ্যাডে ইউজ করছে, বা তার যদি ম্যাকবুক আছে, আইপ্যাড নেই, আইফোন নেই, বা যার আইপ্যাড আছে আইফোন নেই বা ম্যাকবুক নেই, তারা আপনি এই মেসেজটা পাঠালে সে তার আইপ্যাডে পাবে, যার ম্যাকবুক আছে তার ম্যাকবুকে যাবে মেসেজ। এবং আপনি চাইলে আপনি যে অ্যাপেল আইডিটা আপনার আইফোন, আইপ্যাড, ম্যাকবুক যেটাতে ইউজ করছেন, যে কেউ আপনাকে অ্যাপেলে যদি একটা মেসেজ পাঠায় 3 জায়গায় চলে যাবে। সো এটি আপনার অ্যাপেলে আপনি এই অ্যাডভান্টেজটা পাচ্ছেন যে তাদের মেসেজ এবং ভিডিও কল এবং অডিও কলটা নিজেদের মধ্যে একটা আলাদা সিস্টেমে তারা করে থাকে। তো এরপরে আমি আসি যে অ্যাপেলের একটা সফটওয়্যারের কথা, সেটা হচ্ছে আইবুক। আইবুকটা হচ্ছে যে আপনি যখনই কোনো পিডিএফ ফরম্যাটে আপনাকে কেউ কোনো কিছু পাঠাচ্ছে, তা আপনি এটা যখনই ডাউনলোড করবেন, এটা সেভ হবে আইবুকে। হয় ফাইল একটা ফোল্ডার দিয়েছে আলাদাভাবে সেভ করার জন্য, এবং আর এটা ছাড়া রয়েছে আপনার এই আইবুক। ফাইলে এসে জমা হলেও আপনি এটাকে খোলার জন্য, যেমন আমার ফাইলের মধ্যে এগুলো জমে আছে, এবং এগুলো যখন আমি ওপেন করতে যাব, এটা আইবুকের মাধ্যমেই ওপেন হবে, পিডিএফ ফরম্যাটের যে জিনিসগুলো আছে। আর ফাইলের ব্যাপারটা হচ্ছে যে আপনি যে সাফারি ইউজ করছেন, আগে সাফারিতে আপনার কোনো মুভি ডাউনলোড করা যেত না। যেসব ওয়েবসাইটে ফ্রি মুভি দেওয়া থাকে, হিন্দি বলেন, ইংলিশ বলেন, বাংলা বলেন, যে কোনো মুভি আগে ডাইরেক্ট আইফোনে ডাউনলোড করা যেত না, আপনাকে সফটওয়্যার পারচেস করতে হতো। এখন সাফারি সেটা ডাউনলোড করতে দেয়, এবং ডাউনলোড করলে সেটা এই ফাইলের মধ্যে যে জমা হয়। সাফারি যেটা হচ্ছে আপনার ইন্টারনেট এক্সপ্লোরার বা আপনার ফায়ারফক্স এর সফটওয়্যার, যেটা একমাত্র আইফোনের জন্য বা আপনি ম্যাকবুক প্রো, আইপ্যাড এগুলোতে পেয়ে যাবেন। এবং সেটাতে সার্চ ইঞ্জিন যেটা দেওয়া থাকে, সার্চ ইঞ্জিন আপনার হয়ে থাকে গুগল। যদি আপনার আপনি এখানে লিখলেন বার্ড, তো এখানে বার্ড লেখার পরে সে বার্ড রিলেটেড যত ইমেজ যত কিছু আছে সব কিছু এনে উপস্থিত করবে, এটা গুগলের মাধ্যমে তারা করে থাকে। এবং সার্চ ইঞ্জিন ইচ্ছা করলে আমি চেঞ্জ করতে পারি সেটিংসে। যে লাইভ ফটোজ আসলে আমরা জানি যে সেটা হলো যে আপনি যখন স্টিল পিকচার তুলতে যাবেন, এই কর্নারে যে অপশনটা আছে সেটাকে যদি টাচ করে দেন, এটা এখন রাউন্ডটা ব্লিঙ্ক করছে। তো এই ব্লিঙ্ক অবস্থায় যদি থাকে, আপনি যদি একটা স্টিল পিকচার তুলেন, তখন তারা কি করবে, এই ছবিটাকে তারা একটা ছোট 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের ভিডিও সহকারে এই ছবিটাকে তারা সেভ করবে। এবং এই ছবিটাকে যখন আপনারা টাচ করবেন, তখন একটু হালকা ভিডিওটা, এটার ব্যাকে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখতে পাবেন। তারপরে হচ্ছে আইফোন, আইপ্যাড, ম্যাকবুক এই সব কিছুই তাদের নিজেদের মধ্যে
ছবি বলেন, মিউজিক বলেন, ভিডিও বলেন, কন্ট্যাক্টস বলেন, যে কোনো কিছুই তারা শেয়ার করতে পারে। এয়ার ড্রপস নামে একটা অপশন রয়েছে। লাইক আমি যদি ফটোজে চলে যাই, আমার এই কর্নারের পোর্শনটা ক্লিক করলেই তখন এই এয়ার ড্রপস অপশনটা অ্যাক্টিভ হবে। এবং এয়ার ড্রপস টাচ করার পরে এখানে আশেপাশে যতগুলো অ্যাপেল ডিভাইস আছে যাদের এয়ারড্রপস অ্যাক্টিভ করা এবং তারা যে কোনো কিছু শেয়ার করতে চায় সেটাও অ্যাক্টিভ করা আছে, যেটা আপনার এখানে থাকে যে এয়ারড্রপের এই বাটনটা গ্রিনটা, এটা যদি কালারটা না থাকে গ্রিন তাহলে মানে এয়ারড্রপটা অফ হয়ে আছে। তো এয়ারড্রপটা যদি অ্যাক্টিভ করা থাকে আপনি যে কোনো ভিডিও বলেন, পিকচার বলেন, এটা আপনি তার নাম শো করবে, তখন তাকে সেন্ড করতে পারেন। এবং সবচেয়ে চমৎকার জিনিস হচ্ছে আপনি 2GB, 3GB, 4GB বড় বড় ভিডিওগুলো আপনি 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিটের মধ্যে সেন্ড করতে পারেন, শেয়ার করতে পারেন। সো এটা খুবই হ্যান্ডি এবং খুবই ফাস্ট কাজ করে। লাইক 300 ছবি আপনার 10 সেকেন্ডের মধ্যে একটা আইফোন থেকে একটা আইপ্যাডে বা ম্যাকবুকে আপনি ট্রান্সফার করতে পারেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যখনই আমরা একটা ফাইল সিলেক্ট করি তখন অনেকগুলো অপশন আমাকে দেয়। আমি মেসেজের মাধ্যমে এই ফাইলটাকে আরেকজনের কাছে পাঠাতে চাচ্ছে কিনা, কাউকে শেয়ার করতে চাচ্ছে কিনা, মেইল করতে চাচ্ছে কিনা, টেলিগ্রাম, ফেসবুকে ডাইরেক্ট পোস্ট দিতে চাচ্ছে কিনা, মেসেঞ্জারে কাউকে শেয়ার করতে চাচ্ছে কিনা, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো এবং ইয়াহু মেইল, ইনস্টাগ্রামে পোস্ট দিতে যাচ্ছে কিনা, এই অপশনগুলো আপনার শো হবে যখনই আপনি এই একটা ভিডিও বা একটা স্টিল পিকচারের এই আপনার অ্যারো স্কোয়ার বক্সের মধ্যে একটা অ্যারো বাটনটা ক্লিক করা, মানে এটা শেয়ার করার জন্য এই বাটনটাকে ক্লিক করতে হয়। এখন হচ্ছে iOS আপডেট। iOS আপডেট হচ্ছে নতুন নতুন ফিচার্স আসে, যেমন এখন আপনার অনেক উইজেটস পাওয়া যাচ্ছে যেটা আপনার আগে ছিল না। যে আগে আপনার শুধু বা ফাইল দিয়ে ভরা থাকতো, উইজেটসগুলো একবারেই ছিল না, যেটা অ্যান্ড্রয়েডে অনেক বেশি পরিমাণে আছে, এখন এটা দিচ্ছে। এখন অ্যাপেলও উইজেটস দিচ্ছে, আপনি চাইলে অনেক উইজেটস যেগুলো আছে আপনি অ্যাড করতে পারেন। লাস্টে গেলে আপনি এডিট করে তখন আপনি প্লাস দিয়ে এই উইজেটগুলো আছে আপনি এগুলোকে অ্যাড করে নিতে পারেন। যে কোনো কিছুই আপনার মেইন স্ক্রিনে নিয়ে আসতে পারেন বা সেকেন্ড স্ক্রিনে রাখতে পারেন, এভাবে অনেক কাজ আপনি করতে পারবেন। iOS আপডেটের আরেকটা ব্যাপার হচ্ছে যে iOS 14টা হয়তো iPhone 6 পর্যন্ত আপডেট করা যাবে, এর নিচে লাইক 5, 4 এগুলাতে আপডেট নিবে না। যেমন আমার একটা আইপ্যাড আছে, সেটা হচ্ছে iPad 3, সেটাতে iOS 9 পর্যন্ত আপডেট নিয়েছে, এরপরে আর আপডেট নিচ্ছে না। এবং এটাতে করে অনেক প্রবলেম হচ্ছে, লাইক ইউটিউব এখন আর সফটওয়্যার হিসেবে ডাউনলোড করা যাচ্ছে না। iOS আপডেটটা যদি আমরা না পাই তাহলে অনেক প্রবলেম হয়ে যায়। এবং iOS আপডেটটা ফ্রি সবাইকে দেওয়া হয় যারা iOS আপডেট পাবে, এবং iOS আপডেট বের হওয়ার আগে পুরো একটা লিস্ট দিয়ে দেয় অ্যাপেল থেকে যে এরা এই আপডেটটা পাবে, এবং আগের যে ডিভাইসগুলো আছে তারা আর আপডেট পাচ্ছে না। এবং iOS আপডেট না আসার পরে যেটা হয় যে সফটওয়্যারগুলো আবার আপডেট হতে থাকে। অ্যাপেল স্টোরের ব্যাপারে তো আমি আগেই বলেছি যে এখানে 2 ধরনের সফটওয়্যার এবং গেমস এবং সব ধরনের জিনিস আছে, যেগুলো একটা হচ্ছে পেইড ভার্সন আর একটা হচ্ছে ফ্রিটা আপনি ইজিলি অ্যাপেল আইডি থাকলেই ডাউনলোড করতে পারবেন। অ্যাপেল স্টোরে সফটওয়্যারগুলো খুব পপুলার সেগুলো আমাকে দেখাচ্ছে, এবং গেমসগুলো যেগুলো সবচেয়ে পপুলার। এবং আমি সার্চ দিয়ে যে কোনো সফটওয়্যার, যে ফ্রি সফটওয়্যার আছে, যেমন আমাদের হোয়াটসঅ্যাপ, ভাইবার, এগুলো আমরা লাইক হোয়াটসঅ্যাপ লিখলেই তারা হোয়াটসঅ্যাপ রিলেটেড যা সফটওয়্যার আছে এগুলো আপনাকে দিবে ডাউনলোড করার জন্য। এবং আপনি যদি পেইড না হয় আপনি ডাউনলোড করে সেটা ইউজ করতে পারেন। এবং অনেক সফটওয়্যার আছে প্রথম দিকে পেইড থাকে না, ভিতরে ঢোকার পরে তার ফিচার্সগুলো ইউজ করার জন্য পে করতে হয়। এবং নতুন যে আইফোন কিনে তাকে অ্যাপেল আর্কেড নামে 3 মাসে একটা স্পেশাল একটা অ্যাডভান্টেজ বা একটা প্রিভিলেজ দেওয়া হয়, যেখানে সে আর্কেডের মধ্যে যে গেমসগুলো থাকে ফ্রি গেমস তারা খেলতে পারে। 3 মাস পরে তাকে এই গেমসগুলো খেলতে হলে পে করতে হবে। এবং আর্কেডের মধ্যে অ্যাপেল টিভি থাকে, যেখানে আপনি অনেক ফ্রি মুভি পাবেন বা ফ্রি অ্যানিমেশন পাবেন, যেগুলো আপনি ফ্রি দেখতে পারবেন। তারপর আবার অনেক সিরিজ আছে, অনেকটা নেটফ্লিক্সের মতো তারা করতে চেয়েছে, তো ওই জিনিসগুলো আপনি এই অ্যাপেল স্টোরে যে পেয়ে যাবেন। তারপরে আছে ইমেলগুলো, যেটা হচ্ছে যে আপনার আগেই বলেছি আমি যে ইমেল যা আছে আপনি জিমেল বলেন, ইয়াহু বলেন, হটমেল বলেন, সব ইমেলই আপনি এখানে অ্যাপেলের মধ্যে সেভ করতে পারবেন। এবং আপনি যাওয়ার পরে এখানে একটা ইনবক্স থাকবে, সেটা সবার যতগুলো আপনার ইমেল অ্যাকাউন্ট আছে সব ইমেলগুলো এখানে এক জায়গায় এসে জমা হবে, এখানে আপনি একবার গো থ্রু করতে পারেন। এটা ছাড়াও প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইমেল আছে, এবং প্রত্যেকটা ইমেলের আবার
এভাবে করে আলাদা করে ইনবক্স, ড্রাফট, সেন্ড, জাঙ্ক এভাবে করে দেওয়া আছে। আপনি প্রত্যেকটা ইমেলের ভিতরে এভাবে করে ঢুকে তার প্রত্যেকটা জিনিস আমরা যা দেখার এভাবে আপনি দেখতে পারেন। আপনি তো জানেন যে এখানে মাল্টিপল স্ক্রিনের একটা ব্যাপার আছে। আইফোনের মধ্যে আপনি যেই স্ক্রিনগুলো খুলে রেখেছেন সেগুলো আপনি এভাবে করে উঠিয়ে নিয়ে ইজিলি আপনি সুইচ ওভার করে অন্য একটা সফটওয়্যারে আপনি ইউজ করতে পারেন, এবং ইচ্ছা করলে এইভাবে করে আপনি সফটওয়্যারগুলো বন্ধ করে দিতে পারেন। যে সফটওয়্যারগুলো বিল্ট ইন দেওয়া আছে, যেমন ক্যালকুলেটর বিল্ট ইন দেওয়া থাকে, ক্লক দেওয়া আছে, খুবই ভালো একটি সফটওয়্যার। আপনাকে অ্যালার্ম দেবে কোন দেশে কীরকম আপনার টাইম চলছে সেটা আপনি ওয়ার্ল্ড টাইম দেখতে পারবেন। আপনি ওয়েদার ফোরকাস্টও দেখতে পারেন। এখানে আপনার ঢাকার ওয়েদার ছাড়াও আপনি যে ওয়েদার আপনি দেখতে চান সেই ওয়েদারগুলো আপনি সেভ করে রাখতে পারেন, এবং অ্যাট এ গ্ল্যান্স আপনি কোথায় কী টেম্পারেচার চলছে, তাদের ওয়েদারের অবস্থা কীরকম। আইফোন মানে এত ইজি করে এটাকে তৈরি করা হয়েছে যে আপনি মানে যে কেউ একটা বাচ্চাকে যদি 10 মিনিটের জন্য দেওয়া হয় সে এটা সব কিছু খুঁজে পেয়ে যাবে। মানে খুব ইজি করে জিনিসগুলো বানানো হয়েছে। এই কারণে যে কেউ যদি একবার আইফোন ইউজ করে সে সহজে আইফোনকে ছেড়ে যেতে পারে না। যেমন আপনি যদি নর্মাল ফোনের মধ্যেই যান তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনি একটা ফেভারিটসের লিস্ট সাজাতে পারেন। এটা ABCD অনুসারে হবে না, আপনি যেভাবে দিবেন সেভাবে হবে। লাইক কে উপরে গেল, বি পরে আসলো, এ পরে আসলো, যখন যেখানে দিতে চান ইচ্ছা করে এগুলোর মধ্যে আপনি আবার চেঞ্জ করে যে কোনো একটা কন্ট্যাক্টসকে আপনি ধরে এভাবে উপরের দিকে নিয়ে যেতে পারেন, নিচে নামিয়ে আনতে পারেন। মানে খুবই ইউজার ফ্রেন্ডলি, বা আপনাকে খুবই ভার্সেটাইল অপশন দিবে যে কোনো করার জন্য। কন্ট্যাক্টস আছে, আপনি এখান থেকে কন্ট্যাক্টস অ্যাড করবেন, কন্ট্যাক্টস ডিলিট করবেন। তারপর আপনার কিপ্যাড আছে, এখান থেকে আপনি ডাইরেক্টলি নাম্বারটা বসিয়ে কল করে দিবেন, এবং রিসেন্টলি বেশি নাম্বার থাকে না। এটাতে হয়তো বা হায়েস্ট আপনার 40 থেকে 50টা বা 60টা নাম্বার মতো থাকে, এর থেকে বেশি নাম্বার থাকে না। নর্মালি স্যামসাংয়ে আপনি একবার স্টার্ট দেওয়ার পরে থেকে কখনো নাম্বার মুছে যায় না, সবসময় সব নাম্বারই থাকে। কিন্তু আইফোনে একটা লিমিটেড নাম্বার থাকে, লাইক 4-5 দিন আগের ফোন কলসগুলো আপনি পাবেন না। মেসেজের ভিতরে তারা একটা মেসেজের ভিতরে আপনার যত মেসেজ আপনি করেছেন সবগুলো আপনার একটা ফোল্ডারের ভিতরে ওই নামের মধ্যে জমে থাকে। খুবই হ্যান্ডি, খুবই ইজি। আপনি যে কোনো কিছু আপনার সার্চ আছে, সার্চ দিয়ে আপনি যে কোনো একটা মেসেজ আপনি সার্চ করছেন, যেমন আমি SCB দিলাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কল সেন্টার থেকে যে মেসেজগুলো এসেছে আমি ইজিলি পেয়ে যাচ্ছি। সো এইভাবে আর কি মেসেজটা খুবই হ্যান্ডি, আপনাকে খুব সাপোর্ট দেবে এবং খুবই ইউজার ফ্রেন্ডলি। এবং এইগুলা ছাড়াও আপনার কী সফটওয়্যার লাগতে পারে, যেমন ফেসবুক আছে, আপনার ফেসবুকের মেসেঞ্জার আছে, তারপর আপনার বিকাশ আছে। সো আমরা ভিডিওটি লাস্ট পার্টে চলে এসেছি। সো হোপ আপনারা ভিডিওটি এনজয় করেছেন, এবং যে প্রিপারেশন নিচ্ছেন যে একটা আইফোন কিনবেন বা অ্যান্ড্রয়েড থেকে আইফোনে যাচ্ছেন তাদের জন্য অনেক ইনফরমেশন দেওয়া হচ্ছে যে আইফোনে আসলে আপনারা কী পেতে যাচ্ছেন, এবং সেগুলা কি আপনার যে ভ্যালু ফর মানি কিনা, যে এত টাকা দিয়ে আইফোন কিনবেন সেটাতে আসলে আপনার এটা কি রিটার্ন পাচ্ছেন কি না, এত টাকার বিনিময়ে যে জিনিসটা আপনি পেতে যাচ্ছেন। অবভিয়াসলি আইফোন আপনাকে বেটার সিকিউরিটি দিচ্ছে, আইফোন আপনাকে তার একটা ইকোসিস্টেম দিচ্ছে যেটার মধ্যে আপনি আইফোনের পরে যদি আইপ্যাড নেন বা ম্যাকবুক নেন তাহলে নিজেদের মধ্যে ডেটা নিজেদের মধ্যে সিঙ্ক হয়ে থাকবে, এবং যে কোনো ডিভাইস থেকেই আপনি কাজ করতে পারবেন। এবং আইফোন আপনাকে একটা বেটার ক্যামেরা দিচ্ছে। সব কিছু মিলেই ভ্যালু ফর মানি, আই থিঙ্ক ইটস এ ভ্যালু ফর মানি। এবং হোপ আপনারা আমার ভিডিওটি এনজয় করেছেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন। সো হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ভিডিও and you will come again in my next video to watch that one. এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। এই করোনা টাইমে বাসায় থাকবেন, বাইরে বের হবেন না, এবং নিজেকে সংযত রাখুন বাইরে না যাওয়ার জন্য। এবং বাইরে থেকে যে কোনো জিনিস আসলে ভালো মতো পরিষ্কার করে তারপরে ঘরের মধ্যে ঢুকাবেন, যেন কোনোভাবে করোনা এই ঘরের মধ্যে না ঢুকতে পারে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই, সি ইউ এগেন।